প্রিয় দর্শক, উত্তম কুমার সুচিত্রা সেনের জুটির কথা আমরা সবাই জানি। এই কালজয়ী জুটি হৃদয় হরণ করেছেন কোটি বাঙালির। কিন্তু বাস্তবে তারা ছিলেন দুটি সংসারের। কিন্তু সেই সংসার কতটা সুখের ছিল। উত্তম কুমার বিয়ে করেন সুপ্রিয়া দেবীকে। তাদের সংসারের কি মূল অশান্তির নাম ছিল সুচিত্রা সেন? তারই তত্ত্ব তালাশ করব আজকের গল্পে। মনোযোগ দিয়ে পুরোটা শুনবার অনুরোধ জানাচ্ছি। থার্ড ওম্যান, রক্ষিতা, অবৈধ উত্তম সঙ্গিনী, বাড়তি, এই শব্দগুলো ব্যবহার করে বাঙালি চলচ্চিত্রপ্রেমী দর্শকদের একাংশ এক দেবীকে অপমান লাঞ্ছনা করে আসছে সেই কবে থেকে। তিনি সুপ্রিয়া দেবী। তবে বিশেষ কিছু বাঙালি ওকে দেবী বলে সম্বোধন করলেও দেবীর লেশমাত্র সম্মান বা ভালোবাসা ওকে দেয়নি। তবু তো তিনি দেবী, তাই হাজার অপমান অশ্রদ্ধা তার গায়ে লাগেনি। তিনি পরচর্চার পাকে পদ্ম হয়েই ফুটে রয়েছেন। আসলে বাঙালি সমাজে পরচর্চার কেন্দ্রবিন্দু তিনি বহুদিন ধরেই। সমাজ তাকে থার্ড ওম্যান বলেছে, অথচ এভাবে তাকে তৃতীয় নারী বলার কোনো জায়গাই নেই, ছিল না কখনো। কিন্তু আমাদের সমাজের অলিখিত নিয়ম, কোনো বৈবাহিক সম্পর্কে নারী প্রবেশ করা মানেই সমাজের চোখে সব দোষের ভাগী সেই দুসরি অওরাত বা তৃতীয় নারীটি। কিন্তু এক হাতে কি তালি বাজে? সুপ্রিয়া কারোর সংসার ভাঙেননি। যতই মধ্যবিত্ত মানসিকতার মহিলারা সে কথা বলুন না কেন, আসলে উত্তমই এসেছিলেন সুপ্রিয়ার কাছে। সে রাতটা ছিল 1963 সালের 27 সেপ্টেম্বর। সেদিন উত্তমের প্রথম স্ত্রী গৌরী দেবীর জন্মদিন। ভবানীপুরের বাড়িতে আনন্দ উৎসব হচ্ছিল। হঠাৎ অশান্তির ঝড় উঠল। সন্দেহপ্রবণ গৌরীর কুকথা সহ্যের সীমা ছাড়ালো উত্তমের। তখনই এক জামা কাপড়ে রাত 10:30-11টায় উত্তম বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে গাড়ি নিয়ে। সেদিন সারা রাত পথেই কেটেছিল তার। সে রাতই মহানায়কের জীবনে নতুন অঙ্কের সূচনা পট। উত্তম পরে লিখেছেন, দর্শক, প্রযোজক, পরিবেশক মহল আমার কাছে অনেক প্রত্যাশা করেন, তাই প্রথমেই আমি চাইলাম মানসিক প্রশান্তি, যা পেলে আমি কাজ করতে পারি। মনের সঙ্গে যুদ্ধ করে হাজির হয়েছিলাম ময়রা স্ট্রিটে। বেনুকে বলেছিলাম, তুমি ময়রা স্ট্রিটে ফ্ল্যাট নেওয়ার পর থেকে অনেকদিন আমাকে আসতে বলেছিলে, আজ এসেছি, তুমি আমাকে আশ্রয় দেবে? তৎক্ষণাৎ একা মহিলা হয়েও বেনু বিস্ময় ও মমতা দুই নিয়ে হাসি মুখে দরজা খুলে আমায় আশ্রয় দিয়েছিল। সেই থেকে ময়রা স্ট্রিটে আমি 17টি বছর, যা ছিল তখন আমার মানসিক শান্তির তুলনাহীন তীর্থ। তবে নিয়মিত যোগাযোগ রেখেছি মা এবং গৌরীর সঙ্গে। 1963 সালের পৌষ মাসে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর বিবাহ হয়। পৌষ মাসে বিয়ে হয় না, কিন্তু ওদের হয়েছিল। সুপ্রিয়ার বাবা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়ার বড় জামাইবাবু বনফুল, সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় সহ অনেকে উপস্থিত ছিলেন। সুপ্রিয়াকে সিঁদুর পরিয়ে ছোট গিন্নির সম্মান দেন উত্তম। তবে সুপ্রিয়া কখনোই গৌরী দেবীর সংসার দখল করার বা অধিকার প্রতিষ্ঠার দাবি করেননি, বরং অসুস্থ গৌরী দেবীকে রান্না করে পাঠাতেন সুপ্রিয়াই। কিন্তু আবেগ ও স্নেহের বশে সুপ্রিয়া যে ভুল করেছিলেন, সুচিত্রা সেন সেই ভুল করেননি। হয়তো তাই সুচিত্রা দেবী হয়ে রয়ে গেলেন জনমানসে, আর সুপ্রিয়া দেবী হয়েও তা রইলেন না। সুচিত্রা উত্তমকে ফিরিয়ে দিলেও সুপ্রিয়া কিন্তু তার ক্যারিয়ারের পুনর্বিকাশের শ্রেষ্ঠ সময়টা দিয়ে দিলেন উত্তম কুমারকে। উত্তমকে আশ্রয় দিয়ে তার জীবনে হয়ে উঠলেন উত্তমময়ী। আবেগের তোড়ে ভেসে গেলেন সুপ্রিয়া, তার নিজের আমিত্ব হারালেন, উতুঙ্গ ফিল্মি ক্যারিয়ার জলাঞ্জলি দিলেন, সঙ্গে সমাজের চোখে রক্ষিতা ও সঙ্গিনী হয়ে উঠলেন। যে বেনু মেঘে ঢাকা তারার নিতা করেছেন, কোমল গান্ধার করেছেন, স্বরলিপি স্বয়ম্বরা করেছেন, কিশোর কুমার ও ধর্মেন্দ্রর নায়িকা সাহসী আম্রপালি করে ঝড় তুলেছেন, তিনি কেন উত্তম মাটির ওপর নিজের জীবন দাঁড় করালেন? যেসব ছবিতে সুপ্রিয়া নায়িকা হন, উত্তমের সেসব ছবির আউটডোরেও তিনি যেতেন। ভালো ভালো রান্না করতেন ও সবাইকে খাওয়াতেন। উত্তমের জন্য রাঁধতেন হালকা সুস্বাদু রান্না। হয়তো কিছুটা উত্তমের ওপর নিজের অধিকার বজায় রাখতেও যেতেন।
কিন্তু সে যাই হোক, উত্তমের সেবিকা হওয়া ছাড়াও নিজের অভিনয় দাপট কেন জলাঞ্জলি দিলেন সুপ্রিয়া? নিজের যোগ্যতায় নিজের মাটি রাখার ক্ষমতা ছিল তার। যে অসীম সময় তিনি উত্তম আবেগে ভাসিয়ে দিয়েছেন, সেই সময় একটু নিজেকে দিতে পারতেন। ছবি করতে পারতেন আরও। তার ন্যাচারাল অ্যাক্টিং ক্ষমতা ছিল, ক্লাসিক্যাল নৃত্যের তালিম ছিল। বার্মার প্রধানমন্ত্রী থাকিন্নু বেনুকে রূপোর চামচ দিয়েছিলেন পুরস্কার নৃত্যকলায় প্রথম হওয়ায়। বাংলা সিনেমায় হলিউড স্টাইল আনেন বেনুই। এই সবই উত্তম আলোকে ঢাকা পড়ে গেল। মেঘে ঢাকা পড়ে গেলেন আম্রপালি তারা। সে সময়ে বাঙালি মধ্যবিত্ত সমাজ বছর বছর সন্তান উৎপাদন করত। শাশুড়ি বৌমা একসঙ্গে সুতিকা গৃহে থাকত, একসঙ্গে দুজনের সন্তান প্রসব হতো। আর সেই সমাজেই আবার সুপ্রিয়ার সমালোচনাও চলত। সুপ্রিয়া অবশ্য সমাজের মুখে পরপর বুড়ো আঙ্গুল দেখান। তবে সুপ্রিয়া উত্তমের ঘর ভেঙেছে, এইটা যতটা রটে ততটা আলোচনা হয় না চলচ্চিত্রে সুপ্রিয়ার অবদান নিয়ে। সুপ্রিয়া সেই সমাজে আরও এক যুগান্তকারী ঘটনা ঘটান। তার প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরী দ্বিতীয় বিয়ের পর দিল্লি থেকে কলকাতা কাজে এসে একবার এলেন বেনুর কাছে। বললেন হোটেল পাননি। সুপ্রিয়া বলেছিলেন, কোথায় যাবে, আমার ফ্ল্যাটেই থাকো, সোমা খুশি হবে। তখন উত্তম প্রয়াত, কিন্তু তবু সমাজ যেন ভাবতেই পারে না এ উদারতা। যদিও সে সাময়িক, তখন যে নতুন করে বিশ্বনাথ বাবুর প্রতি সুপ্রিয়ার কোনো অনুভূতি জন্মেছিল তা একেবারেই নয়। শ্রী তারাশঙ্কর আম্রপালি করার সময়ে যাকে ছাড়া তার নায়িকা ভাবতে পারেননি তিনি সুপ্রিয়া। তিনি ডাকনামে বেনু। তিনি শ্রী তারাশঙ্করকে বলেছিলেন, আমি আম্রপালির চরিত্র করতে কেনারকের পোশাক পরব। সেদিন সেই সাহসিনী সুপ্রিয়ার কথা শুনে সবাই বলেছিলেন, তাহলে সিনেমা হলে ঢিল পড়বে, অমন দুঃসাহস দেখিও না বেনু। বেনুর জবাব ছিল, তাহলে এই চরিত্র নিয়ে ছবি করবেন ভাবছেন কেন, যদি সাহসী পোশাক পরাতেই না পারেন? শেষ অবধি আম্রপালিতে কাচুলি পরিহিতা সুপ্রিয়া রূপলি পর্দার সামনে আসেন। বেনু বাঙালি মধ্যবিত্ত সমাজে যৌনতাকে পৌঁছে দেন সৃজনশীলতার সঙ্গে। এক ছবিতেই বেনু আম্রপালি রূপে সব পত্রিকার হেডলাইন হয়ে যান। সুচিত্রা, সাবিত্রী, অরুন্ধতী এসব প্রতিমামুখ নায়িকাদের জামানায় এক আগুন সুপ্রিয়া জ্বলে ওঠেন। যেন বাদশার ন্যায়ের কামসূত্র থেকে আগত যৌবন সারসী তিনি। তার মুখে বিখ্যাত ডায়লগ, দাদা আমি বাঁচতে চাই। সত্যি ভূমিষ্ঠ হওয়ার দিন থেকেই তার একার লড়াই শুরু। অনটনের সংসারে বছর বছর কন্যা সন্তান যেন শনির ছায়া। তখন সুতিকা গৃহে অষ্টম কন্যা সন্তান হয়ে জন্ম নিলেন সুপ্রিয়া। শ্রীকৃষ্ণর নারীসত্তা যেন তিনি, নাম হলো কৃষ্ণা। কিন্তু 1933 সালের 8 জানুয়ারি তিনি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সারা সংসার বলে উঠেছিল আবার। কোথায় দাঁড়িয়ে ডাকছো আজ আমাকে, কোথায় হারিয়ে খুঁজছো আজ আমাকে, কোথায় দাঁড়িয়ে ডাকছো আজ আমাকে, কোথায় হারিয়ে খুঁজছো
তো চোখের ওই মনি কোঠায় আগুনে আগুন ছোবার বেলায় বুকের ওই বা পাশে ছিলাম তো মনের ভেতর চোখের ওই মনি কোঠায় আগুনে আগুন ছোবার বেলায় বুকের ওই বা পাশে সাথী রে সাথী রে সাথী রে সাথী রে সাথী রে